জানেন, বা আমার এখানে ভালো লাগছে আমার ডিপার্টমেন্টে নতুন স্টুডেন্টরা এসছে বলে আমার খুব ভালো লাগছে। আমি সকাল থেকে একটু রেগেও ছিলাম। যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে আজকে হিস্টোরিক ডে ইন দ্য সেন্স যে আমাদের আজকে দেশের যে সংবিধান, সেই সংবিধান আমাদের দেশের গণপরিষদের দ্বারা 1949 সালে গৃহীত হয়েছিল এবং আজকের দিনটিকে উদযাপন করা হয় সংবিধান দিবস হিসেবে বা কনস্টিটিউশন ডে হিসেবে, এবং বিভিন্ন জায়গায় আজকের দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। কিন্তু আমরা আজকের দিনটিকে একটু অন্যভাবে বেছে নিয়েছি। আজকে কিন্তু আমরা হয়তো সেই সংবিধান দিবসকে পালন না করলেও আমাদের পঠন পাঠনের সাথে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারিকুলামের মধ্যে আমরা আছি বা নিউ এডুকেশন পলিসি, সেই পলিসি সম্পর্কিত যেটাও বলতে পারো আমাদের এই মুহূর্তে একটা অন্যতম বলতে পারো সংবিধানই বলতে পারি, সেই বিষয় আজকে আমাদের মাঝখানে রয়েছে বা সেই সম্পর্কে বলতে এসেছেন নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ইংলিশের ডক্টর দীপাঞ্জন ঘোষ মহাশয়। আমরা প্রীতিলতা বাদ্যেদার মহাবিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে হার্টিলি ওয়েলকাম করছি, ওয়েলকাম জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি আমাদের মতো একটি প্রান্তিক কলেজে আসার জন্য, সময় বার করার জন্য। এবং এখানে অনেক ছেলেমেয়েরাই হয়তো অনেক সময় ভাবো যে আমরা কেন এই ধরনের অনুষ্ঠান করছি। একটাই বিষয় যে যাতে যতই আমরা প্রান্তিক বলি না কেন, তোমরা যেন তোমাদের শিক্ষার আলো থেকে যেন কখনো পিছিয়ে না পড়ো, সেই কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কলেজ থেকে আমরা বিদগ্ধ মানুষদেরকে আনছি আমাদের কলেজে, এবং তারই নিদর্শন হিসেবে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ডক্টর দীপাঞ্জন ঘোষ। তিনি তোমাদেরকে এখানে তোমরা যারাই রয়েছো প্রত্যেকেই এনইপি অর্থাৎ নিউ এডুকেশন পলিসি 2020 এর অধীনস্থ পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তোমরা পড়াশোনা করবে। তো সেখানে দাঁড়িয়ে আমরা এই যে নতুন এনইপি কারণে, এই পলিসির কারণে তোমাদের কি কি সুবিধা হতে চলেছে, বা তোমরা এই যে কারিকুলামের মধ্যে দিয়ে আছো, এখানে কারিকুলামের মধ্যে দিয়ে যে যে সুবিধাগুলো তোমরা পেতে চলেছো বা তোমরা পাচ্ছ, সেই জায়গাগুলো বা এর সাথে প্রাসঙ্গিক নানা বিষয় তোমাদেরকে আজকে স্যার অবগত করবেন। যেহেতু তিনি প্রধান বক্তা, আমি তাই এখানে আর বেশি কিছু আজকে বলতে চাইছি না। আমি আবারও কলেজের পক্ষ থেকে ওনাকে হার্দিকভাবে স্বাগত জানাই, এবং উনি এসছেন সময় বার করে, এবং আমাদের ছাত্রছাত্রীদেরকে অবশ্যই তিনি এনইপি এবং সেই সংক্রান্ত যে এখানে বুঝতেই পারছো টপিকের যে নামটা এখানে বলা আছে ইন্ডাকশন প্রোগ্রাম, এবং এই ইন্ডাকশন প্রোগ্রামের মূল ভাবনাই হচ্ছে যে তোমরা গ্র্যাজুয়েশন, এর আগে আমরা যে গ্র্যাজুয়েশনের কথা বলতাম, সেই গ্র্যাজুয়েশনের আউটকাম হিসেবে এই এনইপির কারণে তোমাদের কি কি সুবিধে বা কি কি তোমরা নতুন ভাবে তোমাদের পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যেতে পারবে সেটা সম্পর্কে উনি তোমাদেরকে অবগত করবেন। এবং আমি একটু হয়তো আজকে বক্তব্যটা অন্যভাবে শুরু করেছি। উপস্থিত আমাদের সম্মুখে আমার প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে, এবং তার সাথে সাথে আমার কলেজের বিভিন্ন সহকর্মীরা রয়েছেন। আমি প্রত্যেককে যথাযোগ্য সম্ভাষণ জানিয়ে আমি এবার অনুরোধ করব ডক্টর দীপাঞ্জন ঘোষ মহাশয়কে তার বক্তব্য শুরু করার জন্য। ধন্যবাদ। আপনার যেখানে সুবিধা, আমি বসেও যদি প্রথমে আমাকে এখানে ডাকার জন্য আমি সবার আগে ধন্যবাদ জানাই আমাদের প্রীতিলতা বাদ্যেদার মহাবিদ্যালয়ের আমাদের মাননীয় টিচার ইনচার্জ এবং আমাদের রুদ্রাশিস বাবু এবং বাকি যারা আছেন এখানে সবাইকেই। অ্যাকচুয়ালি এনইপির যে বেসিক ব্যাপার স্যাপারগুলো সেগুলো শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, ঠিক আছে, অসুবিধা করছে,
শুধুমাত্র স্টুডেন্টদের ক্ষেত্রে নয়, অনেক টিচারদের কাছেও ব্যাপারটা অনেক ঝাপসা। এটা আমরা শুধুমাত্র এই কলেজ বলে নয়, আমরা যেখানে যেখানে গেছি সব জায়গাতেই দেখতে পেয়েছি স্টুডেন্টদের একটা খুব ধোঁয়াশা আছে ব্যাপারটা নিয়ে। কি পড়বো, কোর্সগুলোর নাম বড় খটোমটো আর কি। আমি জানি স্টুডেন্টদের খুব অসুবিধা হয় এগুলো নিয়ে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে নতুন একটা কিছু যখন ইন্ট্রোডিউসড হয় তখনই কিন্তু এই ধরনের একটা সমস্যা আসে। মানে যে ফরম্যাটটাতে আমরা অভ্যস্ত সেই ফরম্যাটটা চেঞ্জ হয়ে যখন একটা অন্য কিছু যখন শুরু হচ্ছে তখনই কিন্তু একটু সমস্যা চলতে থাকে। তোমরা এখানে কোন কোন সেমিস্টারের স্টুডেন্টস আছো? আজকে কিন্তু আমি মূলত এসেছি তোমাদের জন্য। তার মানে তোমাদের এই গোটা কোর্স স্ট্রাকচার এবং যাবতীয় যা কিছু সম্পর্কে যতক্ষণ না পর্যন্ত পুরোটা ক্ল্যারিফাইড হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সমস্ত প্রশ্নগুলো আমাকে বলবে, কোনো সমস্যা নেই কোনো, এবং আমি যতটা পারবো সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তুমি জানো যে অ্যাকচুয়ালি আমরা মানে এখানে যারা টিচাররা রয়েছেন, আমরা যারা, তারা যখন গ্র্যাজুয়েশন করেছি আমরা তখন আমাদের সিস্টেমটা ছিল 2+1 সিস্টেম, মানে 2 years plus 1 year। মানে আমরা পার্ট 1 আর পার্ট 2 পরীক্ষা দিয়েছি। তোমাদের মনে হতে পারে আমরা খুব লাভবান আর কি, কারণ দুটো পরীক্ষা দিয়ে আমরা গ্র্যাজুয়েশন পাস করে গেছি। তোমাদের সেখানে কত বেশি সংখ্যক পরীক্ষা দিতে হচ্ছে। এবার মানে আমাদের পরীক্ষার সিস্টেমটা ছিল কি জানো, সেখানে অনার্স যারা করতো তারা 2 বছরের শেষে প্রথম পরীক্ষাটা দেবে এবং তারপরে 1 বছরের শেষে একটা পরীক্ষা দেবে। ওই সিস্টেমটার পর তারপরে এলো 1+1+1 সিস্টেম, মানে যেখানে তোমার প্রত্যেক বছরের শেষে একটা করে এক্সাম হবে। সেটা চলেছে বেশ কয়েক বছর, মোটামুটি ভাবে একটা নতুন স্ট্রাকচারে কিছুদিন চললো। তারপরে এলো সেমিস্টার সিস্টেম, যে সেমিস্টার সিস্টেমটা হচ্ছে আফটার 6 মান্থস একটা করে এক্সাম এবং সিলেবাসটা ব্রেক করা হয়ে গেছে। সেমিস্টার সিস্টেমের পর মানে বেসিক্যালি আমাদের এখানে বলা হয়েছিল সিবিসিএস, কিন্তু সিবিসিএসটা আমরা প্রপার ওয়েতে দিতে পারিনি স্টুডেন্টদেরকে, কারণ সত্যি সত্যি আমরা ক্রেডিট ফ্রেমওয়ার্কের সঙ্গে সঙ্গে চয়েসটা দিতে পারতাম না। ওখানে কিছু রেস্ট্রিকশনস ছিল, সেগুলো আমরা জানি। সেটাকে বলা হতো চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। দেখবে যারা তোমাদের লাস্ট ইয়ারে বেরিয়ে গেছে, মানে যারা 6 সেমিস্টার হয়ে গেছে যারা, বা যারা এখন দেখবে মাঝে মাঝে পরীক্ষা হয় তোমাদের আগে আগে ওল্ড বলে যায়, দেখবে 5th সেম ওল্ড, 6th সেম ওল্ড, সেই গ্রুপটা হচ্ছে তোমার সিবিসিএস সিস্টেমের পুরো লোকজন, মানে যারা চয়েস বেসড ক্রেডিট সিস্টেম করতো তাদের পরীক্ষা দিয়েছে। তারপরে এলো এনইপি, মানে যেখানে এনইপি 2020 ইফেক্টিভ হচ্ছে। এবার সেই এনইপির তোমরা হচ্ছে লোকজন, তোমরা স্টুডেন্টস যারা এনইপির আন্ডারে ঢুকছো, যারা এই মুহূর্তে 5th সেমিস্টারের স্টুডেন্টস, তারা হচ্ছে এনইপি প্রথম ব্যাচ। তারপরে সেমিস্টার 3, সেমিস্টার 1। তোমরা এখানে কি 5th সেমিস্টারও আছো? হ্যাঁ স্যার। ওকে, 5th সেমিস্টার আছো, 3rd সেমিস্টারও আছো, 1st সেমিস্টারও আছো, 1st সেমিস্টার আছো? ওকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে আমি একটু তোমাদের খুলে বলি যে কি কি তোমাদের পড়তে হয়। তোমরা নিশ্চয়ই যারা ভর্তি হয়েছো একটু ভালো করে দেখবে এখানে আমাদের কি কি ধরনের ডিগ্রিগুলো প্রোভাইড করা হয়। খুব মন দিয়ে দেখবে, যেখানে বলবে খুব বিরক্ত লাগছে আমি সেটা থেমে যাবো, কোনো সমস্যা কিছু নেই। ঘটনাটা হচ্ছে যে ধরো এখানে প্রথম যেটা এখানে ডিফারেন্ট টাইপস অফ ডিগ্রিজ এর মধ্যে দেখো আমি 4টে ক্যাটাগরিকে এখানে মার্ক করেছি। খুব ভালো করে খেয়াল করবে জিনিসটা। আমি একদম নিচ থেকে আসছি, নাম্বার 4 যেটা আছে, কি আছে সেখানে? এক্সিট আফটার দ্য কমপ্লিশন অফ 1 year, মানে 1 বছরের শেষে কেউ যদি বেরিয়ে যায় কি হয়। আমাদের কল্যাণী ইউনিভার্সিটি যে রেগুলেশনটা দিয়েছে রিগার্ডিং এনইপি, তার যে কোর্স স্ট্রাকচার, তাতে কিন্তু মাল্টিপল এক্সিটের অপশন আছে। বলা হয়েছে বটে যে মাল্টিপল এন্ট্রি আর মাল্টিপল এক্সিট, কিন্তু মাল্টিপল এন্ট্রি হবে কিনা এটা নিয়ে এখনো অনেক ধোঁয়াশা আছে। বলা হয়েছে মাল্টিপল এক্সিট হবে। মাল্টিপল এক্সিট মানে কোন একজন স্টুডেন্ট চাইলে 1 ইয়ারের পরে বেরোতে পারে, কোন স্টুডেন্ট চাইলে 2 ইয়ারের পরে বেরোতে পারে, কোন স্টুডেন্ট চাইলে 3 ইয়ার্স এর পরেও যেতে পারে, এবং 4 ইয়ার্স তো আছে। যদি কোনো একজন স্টুডেন্ট 1 ইয়ারের পরে বেরোয়, দ্যাট মিন্স আপনাদের কমপ্লিশন অফ 2nd সেমিস্টার, তখন তাকে যে ডিগ্রিটা দেওয়া হবে একটু ভালো করে খেয়াল করো, নিচে লেখা আছে যে 1 ইয়ার ইউজি সার্টিফিকেট। ডিগ্রিগুলো কিন্তু
ডিফারেন্ট হয়ে যাচ্ছে। প্রথমে কি বললাম, যদি কেউ সেকেন্ড সেমের পরেই বলে আমি এটা পড়বো না, অন্য কিছু পড়বো, তখন তাকে যে ডিগ্রিটা দেওয়া হবে দ্যাট ইজ 1 ইয়ার ইউজি সার্টিফিকেট ডিগ্রি। যদি কোনো স্টুডেন্ট 2 বছরের শেষে বেরোয়, তাহলে এক্সিট আফটার দ্য কমপ্লিশন অফ 2 ইয়ার্স, দ্যাট ইজ আফটার দ্য 4th সেমিস্টার, তখন তাকে ডিগ্রিটা কি দেওয়া হবে, 2 ইয়ার্স এর ইউজি ডিপ্লোমা ডিগ্রি। বুঝতে পেরেছো? ডিগ্রিগুলো কিন্তু আলাদা। ভালো করে দেখো আমি কি বললাম। প্রথমটার ক্ষেত্রে সার্টিফিকেট ডিগ্রি, দ্বিতীয়টার ক্ষেত্রে 2 ইয়ার্স এর ইউজি ডিপ্লোমা ডিগ্রি। যদি কোনো স্টুডেন্ট 3 বছরের শেষে বেরিয়ে যায়, মানে 6টা সেমিস্টারের পর, তখন তার ডিগ্রিটা হচ্ছে 3 ইয়ার্স এর ইউজি ব্যাচেলর ডিগ্রি। এবং লাস্টে গিয়ে যদি কোনো স্টুডেন্ট 4th ইয়ারের পরে যায়, দ্যাট ইজ আফটার দ্য কমপ্লিশন অফ 8th সেমিস্টার, তখন সেটাকে বলা হবে 4 ইয়ার্স এর ইউজি ডিগ্রি, যেখানে অনার্স অর উইদাউট রিসার্চ এন্ড অনার্স উইথ রিসার্চ। এই জায়গাটা একটু ডিফারেন্স আছে, কি ডিফারেন্স সেটা তো আমি পরে আসছি। তার মানে 4টে অপশনে কিন্তু একটা স্টুডেন্ট পাচ্ছে, যেটা কিন্তু আগে ছিল না। আগে যেটা হতো যে তোমার হয় তুমি পাস গ্রাজুয়েটেড ডিগ্রি পাবে অথবা তুমি অনার্স গ্রাজুয়েটেড ডিগ্রি পাবে, কিন্তু এখন তোমার এই মাল্টিপল এক্সিট যে সিস্টেমটা, কোন একজন স্টুডেন্ট হতেই পারে সে হয়তো 1 ইয়ার বা 2 ইয়ার্স পড়ার পর তার মনে হলো আমি অন্য কোনো কোর্সে চলে যাব, আমার এটা ঠিক হচ্ছে না। বা কোনো স্টুডেন্টের মনে হলো যে আমি তোমার কম্পিটিটিভ এক্সামে স্টাডি করব, আমি এখানে এটা কমপ্লিট করতে পারছি না, অসুবিধা নেই, তখন সে বেরোতে পারে। কিন্তু এই বেরোনোটা একটা সেই সাবজেক্ট টু মার্কেট রিস্কের মধ্যে একটা জায়গা রয়েছে, যে এখনো পর্যন্ত কিন্তু বলা হচ্ছে যে 4 ইয়ার্স এর ডিগ্রি, যেটা অনার্স ডিগ্রি, সেটাই কিন্তু মোটামুটি ভাবে তোমার প্রাইমারি ফোকাসে রয়েছে। যার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে, যদি পসিবল হয় তাহলে 4 ইয়ার্সটা কমপ্লিট করা। কারণ অনেক পরীক্ষার ক্ষেত্রে সেখানে 4 ইয়ার্স, বিশেষ করে যারা একাডেমিয়াতে থাকবে, একাডেমিক লাইনে যারা থাকবে, তাদের 4 ইয়ার্সটা কিন্তু কমপ্লিট করাটা বাধ্যতামূলক হতে পারে। বাকি যারা মানে যারা মনে করছো মনে এখানে ব্যাটারি কোনো প্রবলেম হচ্ছে, তো যারা কি 3 ইয়ার্স এর যারা কি কমপ্লিট করবে ভাবছো, দ্যাট মিন্স আফটার দ্য কমপ্লিশন অফ 3 ইয়ার্স, তারা কিন্তু তোমার কোনো কম্পিটিটিভ পরীক্ষায় যেতে পারো, সেখানে গ্র্যাজুয়েশন করে তোমরা ওখানে বেরোতে পারছো, ওখানে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রি ওটা, ঠিক আছে। ক্রেডিট ফ্রেমওয়ার্কটা একটু ডিফিকাল্ট। ওখানে তোমরা যখন পড়ছো তোমরা নিশ্চয়ই জানো যে কোন তোমাদের প্রত্যেকটা কোর্সে, মানে ধরো অনার্স পড়ছো যেটা, মেজর পড়ছো যেটা, মেজর সাবজেক্টটা, সেখানে তোমার 6 ক্রেডিটস করে আছে, বলা হচ্ছে না, দেখবে একটা কোর্সে 6 ক্রেডিট, কোনোটায় 4 ক্রেডিট, কোনোটায় 3 ক্রেডিট, 2 ক্রেডিটস, এরকম সব কোর্সেস কিন্তু রয়েছে। যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে যে ওই যে 4টে প্যাটার্ন বলছি, 4টে প্যাটার্নে কিন্তু একটা ইন্টার্নশিপের একটা জায়গা রয়েছে। মানে যদি কোনো একটা স্টুডেন্ট সে 1 ইয়ারের ইউজি সার্টিফিকেট করে বেরোতে যায়, তখন তারপরে কিন্তু সেখানে তাকে একটা 2 ক্রেডিটের এক্সট্রা কোর্স করতে হবে। আমি সেই জায়গাতে আসছি। ওকে, ভালো করে দেখো যে ডিফারেন্ট টাইপস অফ কোর্সেস যেখানে পাওয়া যাচ্ছে, কি কি কোর্স তোমরা পাবে। এই নামগুলো তোমরা তোমাদের সিলেবাসের মধ্যে পাবে। প্রথমত এক ধরনের টার্মিনোলজি আছে যেটাকে বলা হচ্ছে মেজর কোর্স, তারপর কি পাচ্ছ মাইনর কোর্স, তারপর কি আছে এসএসসি, দ্যাট ইজ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, দেন ভ্যালু অ্যাডেড কোর্স বা ভিএসসি কোর্স, এমডিসি কোর্স, দ্যাট ইজ মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস, আর লাস্টে আছে দেখবে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, মানে যেটাকে এইসি বলা হয়। এবার আমাদের কল্যাণী ইউনিভার্সিটি এবং আমাদের নর্থ বেঙ্গল প্রথমে এটা করেছিল যে অ্যাজ পার এনইপি গাইডলাইনস একদম অক্ষরে অক্ষরে পুরো মেনে চলেছিল, যে আমাদের এনইপি তে যা যা কোর্সেস গুলো দেওয়া হয়েছিল, আমাদের কল্যাণী ইউনিভার্সিটি এবং নর্থ বেঙ্গল এই দুটো মাত্র ইউনিভার্সিটি যারা একদম শুধু সেই ফ্রেমওয়ার্কটা দিয়ে হয়েছে। বাকি অন্যান্য যে ইউনিভার্সিটিস গুলো, সেই ইউনিভার্সিটি গুলোতে কিন্তু তোমার একদম পুরোপুরি ফলো করেনি। যার জন্য তুমি দেখবে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির কথা পাও, তাহলে দেখতে পাবে যে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেখানে কিন্তু তোমার একটা মাল্টিডিসিপ্লিনারি কোর্স ওরা আলাদা করে চালাচ্ছে প্যারালালি, যেটা বেসিক্যালি পাস গ্র্যাজুয়েটের কোর্স, যেটা কিন্তু আমাদের এখানে নেই। আমাদের কিন্তু সমস্ত স্টুডেন্টকেই অনার্স করতে হচ্ছে, মানে মেজর কোর্স আর কি। এটা মনে হচ্ছে আমি খালি গলাতে বলছি, শুনতে পাচ্ছ তো আপনি আমার কথা? তো এবার তাহলে কোর্সের প্যাটার্নটা পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে মেজর কোর্স, একটা মাইনর কোর্স। মানে
তোমরা এখানে যতজন আছো এনইপি স্ট্রাকচারে, এনইপি সিস্টেমে, তাদের প্রাথমিকভাবে সবাই কোনো না কোনো একটা মেজর সাবজেক্টে তোমরা নাম এন্ট্রি করিয়েছো, মানে তোমরা ভর্তি হয়েছো কোনো একটা মেজর স্ট্রাকচার। হতে পারে কারোর ক্ষেত্রে ইংরেজি, কারোর ক্ষেত্রে বাংলা, কারোর ক্ষেত্রে ইতিহাস। মেজর কোর্সটা তোমাদের কিন্তু মেইন কোর্স, মানে বেসিক্যালি পরবর্তীকালে তুমি যখন কোনো আমাদের একাডেমিক কোনো ফিল্ডে যেতে যাবে, লাইক স্কুল সার্ভিস কমিশন বা পরবর্তীকালে কলেজ সার্ভিস কমিশনের জন্য, তখন কিন্তু প্রাইমারি ফোকাসটা দেওয়া হবে মেজর কোর্সটাকে। বুঝতে পেরেছো? এইবার তোমরা যখন ধরো ভর্তি হচ্ছ, ভালো করে খেয়াল করো, ওখানে আমি 18টা কোর্সের কথা মেনশন করেছি, টোটাল 18 ইন নাম্বার। ওকে, নিচের যে ব্র্যাকেট গুলো আছে সেই ব্র্যাকেট গুলো কিন্তু সেমিস্টার ওয়াইজ ব্রেক করা আছে। মানে ধরে নেওয়া যাক কোনো একজন স্টুডেন্ট, সে যদি তোমার আর কি ফার্স্ট ফর্মটায় যায়, এই যে এই জায়গাটায় বলছি আমি, যদি কেউ ফার্স্ট সেমিস্টারে পড়ে তাহলে তার ফার্স্ট সেমিস্টারে সে মেজর পড়বে একটা, সেকেন্ড সেমিস্টার একটা, থার্ড সেমিস্টার একটা, ফোর্থ সেমিস্টারে দুটো, ফিফথ সেমিস্টারে দুটো, সিক্স সেমিস্টারে গিয়ে তিনটে, সেভেন্থ সেমিস্টারে গিয়ে তিনটে, এবং এইট সেমিস্টারে পাঁচটা। এই পাঁচটা আবার একটু ডিভিশন আছে 3+2। সেটা কেন, সেটা আমি পরে আসছি। মানে অ্যাকচুয়ালি হয়েছে কি, লাস্টের যে সেমিস্টারটা, দ্যাট ইজ এইট সেমিস্টার, সেই এইট সেমিস্টারে বলা আছে যে, ওই যে বলেছিলাম আমি যে অনার্স উইথ রিসার্চ আর অনার্স উইদাউট রিসার্চ, যারা মানে অ্যাকর্ডিং টু সার্কুলার, যারা 75% মার্কস পাবে কিউমুলেটিভ আপ টু 6 সেমিস্টার, তারা হচ্ছে এলিজিবল তোমার ডিসার্টেশন করার জন্য। যে ডিসার্টেশনটা আগে মাস্টার্স ডিগ্রিতে হতো, এখন এটা এখানে ঢুকে যাচ্ছে। ওই পরবর্তী মানে এখন শেষে গিয়ে আমি বলবো যে এনইপি প্লাস পয়েন্ট কি, ডিরেক্ট কলেজ থেকে কেউ নেট সেট পরীক্ষায় বসতে পারে, ডিরেক্ট কলেজ থেকে কেউ কলেজ সার্ভিসে যেতে পারে, যেটা কিন্তু আগে ভাবা যেত না সেমনি, বা ডিরেক্ট কলেজ থেকে কেউ যে রিসার্চটা করবে, দ্যাট ইজ ওই ডিসার্টেশনটা, সেইটাকে ফরওয়ার্ড করে পিএইচডির জন্য সে ওপেনিং করবে। এই জিনিসগুলো কিন্তু আগে আমরা জাস্ট ভাবতে পারতাম না যে কলেজ থেকে এটা হতে পারে। সেই অপশনটা এখানে আছে। যে সমস্ত স্টুডেন্টরা 75% এন্ড অ্যাবাভ পাবে, তাদের ক্ষেত্রে তারা ডিসার্টেশন করবে টু তোমার ওখানে দুটো ইয়ার আর কি, দুটো কোর্সের, মানে ওখানে বলা হচ্ছে যে টোটাল তোমার কোর্স হবে দুটো, আর তিনটে পেপার সে পড়বে, মানে 12 ক্রেডিট আর কি, আর বাকি তিনটে পেপার তারা কি সাবজেক্ট হিসেবে পড়বে, মানে পেপার হিসেবে পড়বে। আর যে সমস্ত স্টুডেন্টরা 75% স্কোর করতে পারবে না, তারা ওই ইয়ারটাতে গিয়ে, মানে লাস্ট ইয়ারটাতে গিয়ে 5টা মেজর পেপার পড়বে। মানে হয় 3টে মেজর পেপার পড়বে অথবা 5টা মেজর পেপার পড়বে। যারা 3টে পড়বে তারা ডিসার্টেশন করবে, যারা 5টা পড়বে মানে ডিসার্টেশন করতে পারবে না, তাদের ওখানে গিয়ে 5টা পেপার পড়তে হবে। তাই এই হচ্ছে তোমার মেজরের তার স্ট্রাকচার। কি বললাম, ফার্স্ট সেমিস্টারে একটা, সেকেন্ড সেমিস্টারে একটা, থার্ড সেমিস্টারে একটা, ফোর্থ সেমিস্টার দুটো, ফিফথ সেমিস্টার দুটো, সিক্স সেমিস্টার তিনটে। তোমরা যারা ফিফথ সেমিস্টার আছে জানো তোমার দুটো পেপার পড়তে হচ্ছে মেজরে। থার্ড সেমিস্টার যারা পড়ছো তাদের একটা পড়তে হচ্ছে, ফার্স্ট সেমিস্টারও একটা পড়ছো, এবং লাস্টে গিয়ে 5টা। সেকেন্ড হচ্ছে মাইনর কোর্সেস। হোয়াট ইজ মাইনর কোর্স? মাইনর কোর্স মানে হলো যেটা বেসিক্যালি আমরা আগে পাস কোর্স বলতাম, মানে পাস পেপার। আমাদের যারা অনার্স করেছি আমরা পুরোনো সময়ে, তাদেরকে দুটো করে পাসের সাবজেক্ট পড়তে হতো। সেইটারই এখন নোমেনক্লেচার চেঞ্জ হয়ে গিয়ে সেটা মাইনর কোর্স বলা হচ্ছে। কিন্তু মাইনর কোর্সের একটা, আমি ওখানে মাইনর কোর্স বলতে মাইনর 1 এবং মাইনর 2 এরকম ভাবে আমি নামকরণটা করেছি। মানে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছো, তোমরা এট দ্য টাইম অফ অ্যাডমিশন বা টেকিং অ্যাডমিশন, সেখানে তোমরা দুটো মাইনর কোর্সের নাম লিখেছিলে। ধরে নেওয়া যাক কোনো একজন স্টুডেন্ট যে হয়তো বাংলা মেজরের স্টুডেন্ট, সে ইতিহাস এবং পলিটিক্যাল সায়েন্স হয়তো নিয়েছে মাইনরে, চুজ করেছে। সেখানে মাইনর 1টা সে নিয়েছে হিস্ট্রি এবং মাইনর 2টা নিয়েছে পলিটিক্যাল সায়েন্স। তাহলে প্রশ্ন হচ্ছে এই দুটো সাবজেক্ট কি একসঙ্গে পড়তে হবে? পড়তে কিন্তু হবে না। কারণ দেখো ভালো করে খেয়াল করো, আমি এখানে মার্ক করেছি, তুমি মাইনর 1 যেটা নিয়েছো সেটা পড়ছো তুমি ফার্স্ট সেমিস্টারে, মাইনর 2 যেটা নিয়েছো তার পেপার 1 সেটা পড়ছো তুমি সেকেন্ড সেমিস্টারে। এখানে একটা মজা আছে। ধরে নেওয়া যাক কোনো একজন স্টুডেন্ট সে হিস্ট্রিটাকে ফার্স্ট সেমিস্টারে মানে মাইনর 1 হিসেবে নিয়েছে, এবং অন্য কোনো একজন স্টুডেন্ট সে হিস্ট্রিটাকে মাইনর 2 হিসেবে নিয়েছে। তাদের দুজনের কিন্তু সিলেবাস এক। তার মানে তোমাদেরকে খেয়াল রাখতে হবে বন্ধু বান্ধবদের মধ্যে, এটা খুব ইফেক্টিভ হয় যে তোমরা দুজন বন্ধু বান্ধব ধরে নেওয়া যাক,
কোনো একজন মাইনর 1 এ হিস্ট্রি নিচ্ছ, অন্যজন যদি মাইনর 2 তে হিস্ট্রি নাও, তাহলে একই ধরনের ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু দুজনের ক্ষেত্রে কাজ হতে পারে। মানে তুমি যেটা ফার্স্ট পেপারে ফার্স্ট ইয়ারে পড়লে, ফার্স্ট সেমিস্টারে পড়লে, ও কিন্তু সেটা সেকেন্ড সেমিস্টারে পড়বে। আবার তুমি থার্ড সেমিস্টারে যেটা পড়ছো, মানে এটাকে উল্টে নেবে, তাহলে সুবিধা হবে দুজন মিলে যদি কাজটা করতে হয় পুরোপুরি। এটা খুব ইফেক্টিভ হয়। এটা কতক্ষণ অবধি চলবে? সেমিস্টার 4 অবধি চলবে, সেমিস্টার 5 এ গিয়ে কিন্তু আর হবে। কারণ এই দেখো এখানে মাইনর 1 সেমিস্টার 1, সেমিস্টার 2 মাইনর 1 মাইনর 2, সেমিস্টার 3 আবার মাইনর 1, সেমিস্টার 4 মাইনর 2। কিন্তু যেই সেমিস্টার 5 এ চলে আসছে দেখো মাইনর 1 মাইনর 2, মানে দুটো সাবজেক্টেরই থার্ড পেপারটা পড়তে হবে। যে কেউ হিস্ট্রি বা পলিটিক্যাল সায়েন্স নিয়েছে তার থার্ড পেপারটা সে পড়বে হচ্ছে এই জায়গাটাতে এসে, বুঝলেন? 6 সেমিস্টারে কি হবে? 0, মানে মাইনর নেই। 7 সেমিস্টারে গিয়ে আবার মাইনর 1 মাইনর 2, এবং লাস্ট সেমিস্টার যেটা দ্যাট ইজ 8 সেমিস্টার, সেখানে গিয়ে আর হচ্ছে না। আমি কেন তোমাদের বলছিলাম প্রবলেমটা কোন জায়গাটায় লুকিয়ে থাকবে? যদি কোনো স্টুডেন্ট, আমি বললাম না যে একাডেমিয়াতে থাকতে গেলে পুরোটা কমপ্লিট করে নেওয়াটা বেটার, মানে 4টে সেমিস্টার 4টে ইয়ার। কেন বলছি? ধরে নেওয়া যাক কেউ এই জায়গাটাতে সে লিভ করলো, মানে আফটার দ্য কমপ্লিশন অফ 6 সেমিস্টার, তার মানে কিন্তু সে মাইনর কোর্সটা কমপ্লিট করতে পারলো না। মানে মাইনরের স্ট্রাকচারে কি আছে? 4টে পেপার করে পড়তে হবে। যদি কেউ 6 সেমিস্টারে বেরিয়ে যায় তাহলে কিন্তু তার ওই একটা করে পেপার কিন্তু বাদ থেকে যাচ্ছে। এই জায়গাটায় কিন্তু পরবর্তীকালে সমস্যা হতে পারে যারা একাডেমিক লাইনে থাকবে। আমি আবারও বলছি, মানে যারা তোমার স্কুল সার্ভিস কমিশন বা কলেজ সার্ভিস কমিশন বা এই ধরনের একাডেমিক লাইনে থাকতে যাবে, তাদের কিন্তু এই জায়গাটাতে পরবর্তীকালে কোথাও সমস্যা হতে পারে, যে জন্য তাদের ক্ষেত্রে সবসময় 4 বছর কমপ্লিট করে নেওয়াটা হয়তো সুবিধাজনক। ক্লিয়ার? নেক্সট আসছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স মানে অ্যাকচুয়ালি আমি এনইপি স্ট্রাকচারটাতে পরে আসছি, ওভারঅল স্ট্রাকচার যেটা তোমাদের দেখবে প্রত্যেকটা ডিসিপ্লিনে, whether it is Bengali or Sanskrit or English or history, প্রত্যেকেরই কিন্তু তোমার স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স বলে একটা কোর্সকে পাচ্ছ। সেটা প্রথম 3টে সেমিস্টারে তোমরা পাবে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, 4 এ ইয়ার নেই। এই স্কিল এনহ্যান্সমেন্টটা কি আসলে? এনইপি আমাদেরকে বলেছিল, মানে যেটা এনইপির ফোকাস, সেটা হচ্ছে লার্নিং এন্ড আর্নিং এট দ্য সেম টাইম। তার মানে চাকরিমুখী করা মূলত। যে কারণে ওদের কোর্সটাকে এমন ভাবে সাজানোর কথা বলছে, আবার কিন্তু চেঞ্জ আসবে সামনে 2-3 বছরের মধ্যে, কারণ এবার ফ্রেমওয়ার্কটা একটু পাল্টাচ্ছে, যেটা আসতে চলেছে আর কি। সেখানে মানে যেটা বলা হয়েছে ওদের, যে স্টুডেন্টসরা স্কিল স্টুডেন্ট হবে। এই স্কিলটা হচ্ছে সেটা যেটাকে তুমি পরবর্তীকালে মার্কেটে কাজে লাগাতে পারবে। সিম্পল, মানে ধরে নেওয়া যাক কোনো একজন ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট যারা ইংলিশ মেজর নিয়ে পড়ছে, তাকে স্কিল এনহ্যান্সমেন্টে কি পড়ানো হচ্ছে? সফট স্কিলস পড়ানো হচ্ছে। তাকে কি পড়ানো হচ্ছে? বিজনেস কমিউনিকেশন পড়ানো হচ্ছে, রাইট? এবার প্রত্যেকটা জিনিস মাথায় রাখবে, এগুলো কিন্তু যেগুলো তোমার চাকরির বাজারে গিয়ে কাজে লাগতে পারে। ইউ উইল নিড সফট স্কিল, সেটা তোমার লাগবে। বিজনেস কমিউনিকেশন তোমার লাগবে, কারণ তুমি যে ফিল্ডে যাও না কেন সেখানে গিয়ে তোমার কিন্তু সেই জিনিসগুলোকে পড়তে হবে। একই রকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টে, whether it is history or Bengali or anything else, প্রত্যেকে তুমি দেখবে কোনো না কোনো স্কিলকে আপডেট করার জন্য এই এসএসসি গুলো রাখা আছে। তার মানে হলো এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা কিন্তু ইট ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন মেজর কোর্সেস, মানে দেখুন মেজর রিলেটেড হয়, ওটা কিন্তু অন্য কিছু হয় না। মেজর সাবজেক্টকে ধরে নিয়ে একটা কোনো স্কিলকে কিন্তু ওখানে ধরা হয়। দ্যাটস ওয়াই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের যে 3টে এখানে আমরা পাচ্ছি, 3টে কোর্স, যেটা আমি আবার বলছি, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 কমপ্লিট, তারপরে কিন্তু আর নেই। ওই 3টে কোর্স তোমাদেরকে ওই স্কিলের জায়গাটায় লাগবে। পরবর্তীকালে এগুলো লাগবে যখন তুমি কোনো একটা প্রাইভেট সেক্টর বা কোনো জায়গায় যাবে, তখন তোমার ওই কোর্সের মধ্যে কোন স্কিলটাকে তুমি আয়ত্ত করেছো এটা তোমার সিভির মধ্যে তুমি এটাকে অ্যাড করতে পারবে, রাইট? যে এইখানে আমি একটা এই সার্টিফিকেট মতো করে রেখেছি এই জায়গাটায়, এটা আমার ছিল। নেক্সট যেটা আছে দ্যাট ইজ ভ্যালু অ্যাডেড কোর্স। এই ভ্যালু অ্যাডেড কোর্সটা একটা ইউজিসি কারিকুলাম মানে আগের থেকেই ছিল, আমাদের ভিএসসি হিসেবে ছিল না হয়তো, কিন্তু যারা এনভায়রনমেন্টাল সায়েন্স সব জায়গাতেই পড়ানো হতো। এবার টু অ্যাড সাম ভ্যালুজ, এটাই তো মূল ব্যাপার, ভ্যালু অ্যাডেড। যে কারণে তুমি দেখবে আমাদের এখানে দুটো জিনিস দেওয়া আছে। কি কি? দুটো সেমিস্টারে আছে, কিন্তু সেমিস্টার 1, সেমিস্টার 3 এটা অল্টারনেট করবে, মানে ভ্যালু অ্যাডেড কোর্স এবং পরের দিকে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, এটা অল্টারনেট করতে করতে যাচ্ছে। ঠিক আছে? যেমন ধরো ভ্যালু অ্যাডেড কোর্স যেটা বিএসসি কোর্স, সেটা দুটো পড়ানো হচ্ছে। কি কি বলতো? একটা হলো আমাদের ইএনভিএস, যেটা তোমরা সেমিস্টার 1 এ পড়ছো,
আর একটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, মানে যেটা পড়ানো হচ্ছে সেমিস্টার 3 তে, রাইট? এবার সেই সেমিস্টার 3 তে যেটা পড়ানো হবে সেটা বেসিক্যালি কিন্তু হিস্ট্রি, তার সঙ্গে কিছু ফিলোসফি এবং কিছুটা সংস্কৃত, এই তিনটে জিনিস। মানে আমরা আমাদের কলেজে যেমন তাদেরকে ভিএসসি ক্লাসগুলো দিয়েছিলাম, সেখানে আমরা ব্রেক করে দিয়েছিলাম, মানে কিছু হিস্ট্রিটা মেইন পড়ায়, তার সঙ্গে সঙ্গে ফিলোসফির টিচার কিছু আছে এবং আমাদের সংস্কৃতের কিছু টিচার্স আছেন যারা এগুলো পড়ান পুরোপুরি। কিন্তু মূলত সেগুলো তোমার হিস্ট্রি বেসড ইয়ার, মানে ইন্ডিয়া এবং তার আশপাশ ব্যাপারগুলোতে বোঝানো। এই দুটো ভ্যালু অ্যাডেড কোর্স তোমাদেরকে পড়তে হবে, তোমরা পড়বে সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 তে। এইবার এনইপির আরো একটা চমক, সেটা কি মাল্টি ডিসিপ্লিনারি কোর্সেস। এটা খুব অদ্ভুত রকম একটা ব্যাপার। এনইপির স্ট্রাকচার বলো বা ইউজিসির মাল্টি ডিসিপ্লিনারি ফ্রেমওয়ার্কে বলো, সেখানে সবসময় কিন্তু বলা হচ্ছে যে কেন এমন হবে যে একজন আর্টসের স্টুডেন্ট শুধু আর্টসই জানবে, কেন সে সায়েন্সের কিছু পড়বে না, বা কেন একজন সায়েন্সের স্টুডেন্ট সে কমার্স পড়বে না, বা কোনো একজন কমার্সের স্টুডেন্ট কেন সে লাইব্রেরি সম্পর্কে জানবে না। যে কারণে তারা মাল্টি ডিসিপ্লিনারি, একটার মধ্যে আরেকটা, সেই জিনিসটাকে ফ্রেমওয়ার্ক চালু করার কথা হয়েছিল। আমাদের প্রথম দিকে যখন কোর্স স্ট্রাকচার দিয়েছিল সেখানে 5টা ব্রডার ফ্রেমওয়ার্ক দেওয়া হয়েছিল, ইউনিভার্সিটি যেটা দিয়েছিল। দেখবে একদম ফার্স্ট যারা সেমিস্টার 1 এ তোমরা যখন এন্ট্রি নিয়েছিলে, দেখবে তোমাদের সিলেবাসে তোমাদের যে রেজাল্টটা আছে, মার্কশিটটা, সেখানে দেখবে ব্রডার ফ্রেমওয়ার্ক লেখা আছে, ওর মধ্যে কোনো ভেতরের সাবজেক্টটা মেনশন করা নেই। যখন পরের দিকে গেছো দেখবে সেই ব্রডার সাবজেক্টটা ভেঙে গিয়ে আলাদা আলাদা নামকরণ হয়ে গেছিল, ওটা চেঞ্জ হয়েছিল পুরোপুরি ভাবে। মাল্টিডিসিপ্লিনারি কোর্সেস গুলো সেগুলো কিন্তু অ্যাকর্ডিং টু দ্য কলেজ হয়, মানে কলেজ যে যে ডিপার্টমেন্ট আছে তারা যে যে জিনিসগুলোকে ওপেন করতে পারবে সেই অনুযায়ী দেওয়া হয়। যেমন ধরা যাক কোনো একজন হিস্ট্রি স্টুডেন্ট, তাকে দেওয়া হচ্ছে কমার্স পড়ো, কমার্সের স্টুডেন্ট তাকে দেওয়া হচ্ছে লাইব্রেরি পড়ো, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যেটা এমডিসি, এই এমডিসিটাও তোমরা পড়বে ফার্স্ট সেম টু থার্ড সেম, সেখানে গিয়ে কমপ্লিট। তাহলে ফার্স্ট সেম থেকে থার্ড সেমে তোমাদের দুটো জিনিস কিন্তু কমপ্লিট হচ্ছে, কি কি বলতো? একটা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, দ্যাট ইজ এসএসসি পার্ট, আর একটা হচ্ছে এমডিসি পার্ট। কি ঠিক আছে? বুঝতে পারছো তো? এরপরে যেটা আছে এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্স, দ্যাট ইজ কল্ড দ্য এএসি কোর্স। এই এএসি কোর্সটা এখানে একটা জিনিস একটু ভুল আছে, সেটা হচ্ছে তোমার এমআইএল, যেটা ওটা সেমিস্টার 3 নয়, এটা সেমিস্টার 4 এ হবে এমআইএল পার্টটা। এখানে তোমরা কি পাচ্ছ? তোমরা যারা কমিউনিকেটিভ ইংলিশটা করছো সেমিস্টার 2 তে, যারা পড়ছো তারা জানো, আর আরেক দল যারা সেমিস্টার 4 এ এটা বাংলা পড়বে। এমআইএল মানে মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা কেউ বাংলা পড়ে, কেউ বা হিন্দি পড়ে। যদি কোনো স্টুডেন্ট থাকে যারা কি হিন্দি মিডিয়াম থেকে আসে, তারা এই জায়গাটায় হিন্দি সিলেক্ট করতে পারে, যদি কেউ বাংলা তারা না জানে, এটা হতে পারে। তো এই হচ্ছে তোমার মোটামুটি, এটা তোমার তাহলে সেমিস্টার 3 নয়, এটা সেমিস্টার 4 হবে। ওকে, তার মানে সেমিস্টার 2 এন্ড সেমিস্টার 4। তাহলে কি দাঁড়ালো তোমাদের কোর্সেস গুলো? আমি কি কি বললাম? ইউ হ্যাভ মেজর কোর্সেস, নাম্বার 1, নাম্বার 2 মাইনর কোর্স, নাম্বার 3 এসএসসি, নাম্বার 4 ভ্যালু অ্যাডেড কোর্স আর ভিএসসি, নাম্বার 5 মাল্টিডিসিপ্লিনারি আর এমডিসি, আর নাম্বার 6 এবিলিটি এনহ্যান্সমেন্ট কোর্সেস আর এএসি। বোঝা গেছে এই অবধি? এই জায়গায় কোথাও কোনো ধাঁধা, কোনো গোলক ধাঁধা মনে হচ্ছে দেখে? কোনো কোশ্চেন? মানে আমি সবাইকে বলছি আর কি, যদি কোনো টিচারদের কোনো কোশ্চেন থাকে আপনারা বলতে পারেন। কোনো কিছু নিয়ে কোনো কনফিউশন? হ্যাঁ, আমরা তো ফার্স্ট সেমিস্টারে আমরা এমডিসি দিয়েছিলাম, থার্ড সেমিস্টারেও আছে, তো আমরা সেকেন্ড সেমিস্টারেও এমডিসি দিয়েছিলাম। তিনটে সেমিস্টার। হ্যাঁ, কিন্তু এখানে তো সেটা লেখা নেই। ওই তো সেম 1 টু সেম 3, তিনটে সেমিস্টার, তিনটে এমডিসি। আর কোনো কোয়ারি? কারণ শেষের দিকে বলো তোমাদের যারা, আমি জানি ব্যাপারগুলো শুনতে পুরো ভালো লাগে না, কাটকোটটা ব্যাপার স্যাপার তো। এবার কিন্তু কিছু করার নেই, আলটিমেটলি আমাদেরকে সেটা নিয়ে চলতে হবে, বা চলতে যখন হবে জেনে শুনে চলাই ভালো, তাই না? হ্যাঁ, আমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টারে একটা করে মেজর, ঠিক আছে? একটা করে একটা করে মেজর পেপার। এবার তোমার নাম বলো, কোন ইয়েতে পড়ো? আমি ফার্স্ট সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার। এবার আমাদের সেকেন্ড সেমিস্টারে গিয়ে দুটো মেজর, আর থার্ড সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে কি একটা মেজরই থাকে? একটা মেজর, ফোর্থ সেমিস্টারে গিয়ে দুটো মেজর, ফিফথেও দুটো, সিক্সথে তিনটে, সেভেন্থে তিনটে, আর লাস্টে 5টা। এবার আমার কথা হচ্ছে যে মেজর সাবজেক্টগুলো যেগুলো হবে সেগুলো কি সাবজেক্ট না, কিন্তু মেজর পেপার, মানে মেজর পেপার যেগুলো হবে সেটা কি একটা সাবজেক্ট না অন্য সাবজেক্ট? তুমি যে মেজরটা সিলেক্ট করেছো, তুমি কোন মেজরে পড়ো? ফিজিক্যাল এডুকেশন। ফিজিক্যাল এডুকেশন, তোমার যাবতীয় মেজর সাবজেক্টটা পুরো ফিজিক্যাল এডুকেশন দিয়ে। মানে পরের যে একদম 8 সেমিস্টারে গিয়ে যে 5টা মেজর ওখানে লেখা রয়েছে, মানে 5টা মেজরই সব শুধু ফিজিক্যাল এডুকেশন হবে, আর কোনো মানে সাবজেক্ট ওখানে থাকবে না? ঠিক আছে, ঠিক আছে।
ঠিক আছে? আর কারো কোনো কোয়েরি, যে কোনো কোশ্চেন বলতে পারো তোমরা। এই অবধি এটা তোমারটা যাবো ফার্স্ট লাইন। একদম তোমরা ক্ল্যারিফাই করো না পুরো ব্যাপারটা, কারণ এটা পুরো একটা ধাঁধার মতো জায়গা। পুরো ব্যাপারটা তোমার যতক্ষণ না স্পষ্ট হবে তুমি ইন্টারেস্ট পাবে না পুরো ব্যাপারটা। শুধু নিজের জন্য নয়, তোমাদের পরবর্তীকালে যারা আসবে তাদেরকে বোঝানোর জন্য দরকার আছে। ক্রাইটেরিয়া বলে একটা জিনিস আছে, তোমরা যেটা বুঝতে পারো না হয়তো, খুব ভালো করে দেখবে এই ব্যাপারটা। এটা এখানে একটা ট্রিক আছে। কি ট্রিক বলো তো? বলা হচ্ছে মিনিমাম 75% অ্যাটেন্ডেন্স ইন থিওরি এন্ড প্র্যাকটিক্যাল ক্লাসেস। কলেজ যদি মনে করে যে তোমাকে 75% অ্যাটেন্ডেন্স মার্ক করবে না, তোমরা আসো না, ওকে, তাহলে কিন্তু তুমি একটা ফিল্ডে একটা জায়গাতে তুমি কোনো মার্কসই পাবে না। কোন জায়গাতে আমি দেখাচ্ছি। আচ্ছা, আর একটা কি, স্টুডেন্টস মাস্ট কমপ্লিট অল ইন্টারনাল অ্যাসেসমেন্ট প্রপারলি। এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা যে কোনো ফরম্যাটে হতে পারে, যেমন রিটেন এক্সাম, অ্যাসাইনমেন্ট সাবমিশন, প্রজেক্ট ওয়ার্ক, ভাইভা প্রসেস, সেমিনার প্রেজেন্টেশন, সিআইই দ্যাট ইজ ক্লাস টেস্ট, কন্টিনিউয়াস ইন্টারনাল ইভ্যালুয়েশন, যে কোনো ফরম্যাটে হতে পারে। এগুলো কিন্তু বলা আছে, মানে যারা এটা কমপ্লিট করবে না তারা কিন্তু ফাইনাল পরীক্ষার ক্লিন চিট পাবে না, বলা যেতে পারে। এটা কলেজ কিন্তু চাইলে এটা আটকাতে পারে। ওকে, ইউনিভার্সিটি কিন্তু সেই প্রভিশন আমাদেরকে দিয়েছে। এইবার দেখো, এটা হচ্ছে তোমার ডিউরেশন অফ এক্সামিনেশন, রাইট? তোমাদের থিওরিটিক্যাল পেপার 60, মানে ধরো যেটা 75 মার্কসের কোশ্চেন, সেখানে 7 নাম্বার তোমরা পাবে হচ্ছে রিটেন এক্সাম এবং 15 নাম্বার হচ্ছে ইন্টারনাল। ওই ইন্টারনালটা খুব ট্রিকি জায়গা, আমি বলছি ওই জায়গাটা। যে কলেজ যদি মনে করে যে তুমি কলেজে আসো না বলে তোমাকে ইন্টারনালের অ্যাটেন্ডেন্সের মার্কসটা দেবে না, তাহলে তোমার কত নাম্বার লস হবে তোমার কোনো ধারণা নেই। যার জন্য সমস্ত স্টুডেন্টসদের কিন্তু এখানে মানে আসাটা ম্যান্ডেটরি বেসিক্যালি। ওকে, থিওরিটিক্যাল পিছন দিকে রাস্তা নেই যাওয়ার। তো থিওরিটিক্যাল দেখো তোমরা ফুল মার্কস পাচ্ছ 60, টাইম দেওয়া হচ্ছে কত 2 আওয়ার and 30 মিনিটস। থিওরিটিক্যাল 40, ডিউরেশন 2 আওয়ার্স। 40 কোনটা বলো তো? মাইনরটা। মাইনরটাতে তোমরা রিটেন এক্সাম দেবে 40 মার্কসের, 10 মার্কস হচ্ছে ইন্টারনাল, টোটাল 50। থিওরিটিক্যালটা 60 মার্কসের তুমি ফাইনাল এক্সাম দেবে, 15 মার্কস হচ্ছে ইন্টারনাল। এইদিকে দেখো 40 আর 35 যেটা আছে এইটা, এইগুলো মানে এটা হচ্ছে তোমার ওই বিএসসি, এমএসসি এইগুলো, হ্যাঁ, ওইগুলোর ক্ষেত্রে তোমার 40 আর 35 এমসিকিউ এক্সাম হবে 1 আওয়ার and 30 মিনিটস। আর প্র্যাকটিক্যাল, এখানে কি প্র্যাকটিক্যাল সাবজেক্ট কিছু আছে? ফিজিক্যাল এডুকেশনে কোনো জায়গায় প্র্যাকটিক্যাল আছে। ওকে, আমি যেটা দেখাচ্ছিলাম সেটা বলি। এই দেখো এই জায়গাটায় আছে, আমি যেটা রেড মার্ক করে রেখেছি। দেখো, ধরো সেমিস্টার 1 এর কোনো একজন স্টুডেন্ট, সেমিস্টার 1 এর কোনো একজন স্টুডেন্ট সে তোমার পরীক্ষা দিচ্ছে, রাইট? সেখানে ও প্রথমটা মেজর 6 ক্রেডিট, ফুল মার্কস কত 75, 60 মার্কস রিটেন, 10 মার্কস হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, 5 মার্কস হচ্ছে অ্যাটেন্ডেন্স। তুমি দেখো এই প্রত্যেকটাতে যদি 5 নাম্বার করে বাদ চলে যায় অ্যাটেন্ডেন্স, তোরা এটা নেই। কলেজ ডিসাইড করলো যে যারা কলেজে আসে না, যারা ক্লাস করে না, তাদেরকে 5 নাম্বার করে দেওয়া হবে। ডিসাইড করলো, মানে 25 নাম্বার নেই একটা সেমিস্টারে। ক্যান ইউ ইমাজিন দ্যাট? মানে এর জন্য গ্রেডেশন কোথায় যেতে পারে তোমার ধারণা আছে? বুঝতে পেরেছো? মানে কলেজে না এলে এই নাম্বারটা লস হতে হতে লাস্টে গিয়ে নিয়ারলি 140 মার্কস বাদ যাবে। ওকে, কেন কলেজে আসা দরকার? বেসিক্যালি শুধুমাত্র পড়াশোনাটা তো একটা ম্যাটার অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে কলেজ যদি ডিসাইড করে যে আমরা নাম্বার দেবো না, যেটা আমাদের কলেজে আমরা সেটা ম্যান্ডেট করে দিয়েছি যে যদি কেউ না আসে তাকে 5 মার্কসটা দেবেন না, বাকি পুরো কাউন্টিংটা 10 নম্বরের উপর হবে। 5 এর মধ্যে সে 0 পাবে, 15 এর মধ্যে। এবং সেই জায়গাটাতে তোমরা বুঝতে পারছো এখানে যে এই 5 মার্কস গুলো কিন্তু বাদ চলে যাচ্ছে। এখানে আমি মার্কস ডিভিশনটা করে রেখেছি, একটু দেখো। তোমরা 60 মার্কসের যখন এক্সাম দিতে যাবে, তোমরা 2 নম্বরে 10টা পাবে, 5 নম্বরে 4টে आंसर করতে হবে এবং 10 নম্বরে 2টো एग्जाम দিতে হবে। এই টোটালটা হচ্ছে কিন্তু 60 মার্কস। এই জায়গাটা দেখে নাও, কোনো কোশ্চেন থাকলে বলবে। বুঝতে পারছো তো? 2, 10, 5 and 10 এই হচ্ছে নাম্বার প্যাটার্ন। আর যাদের ক্ষেত্রে এমসিকিউ, সেগুলোর ক্ষেত্রে তোমার এমসিকিউ তো এরকম হয় আর কি, নরমাল সিস্টেম। ঠিক আছে, 2 into 20 আর কখনো কখনো সেটা 2 into 20 বা 1 into 30 ও থাকে, সেই সিস্টেমে আছে। ক্লিয়ার? এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ক্রেডিট ওয়াইজ মার্ক ডিভিশন আর এটসেট্রা। এবার আমি আসছি আউটকাম পার্টে। আচ্ছা, এই অবধি কারো কোনো কোয়েরি থাকলে বলো, এবার আমি আউটকামের দিকে যাব। মানে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন রিগার্ডিং কোর্স প্যাটার্ন?
যেগুলো কিছু তোমাদের যে ইউজি কোর্সেস গুলো রয়েছে যেগুলো থাকছে রিগার্ডিং মেজর এন্ড মাইনর এন্ড আদার্স, যদি কোনো কোশ্চেন থাকে তো আনসার। কারণ কোনো কোয়েরি, এনিথিং, টেক ইউর টাইম। কিছু নিয়ে কোনো জায়গায় বোঝা গেছে পুরোপুরি? ঠিক আছে, বেশ। তাহলে এবার আমার একদম লাস্ট পার্টটা একটুখানি বলি আমি, যেটা মানে বেসিক্যালি প্রজেক্টেড আউটকামস অফ স্টুডেন্টস বলা হচ্ছে আর কি। এনইপি 2020 তাতে যদি তুমি গোটা পিডিএফটা দেখো, এটা লার্জলি অ্যাভেলেবল ইন ইন্টারনেট অ্যাকচুয়ালি, পিডিএফ ফরম্যাটে আছে। আমি এটা এনেও যদি দেখতে চাও আমি দেখাতে পারি। এবার সেখানে কোর্স আউটকামের ব্যাপারটা আমি কিন্তু আবারও বলছি যে আবার কিন্তু ফ্রেমওয়ার্কটা চেঞ্জ হবে, একটু চেঞ্জ হবে, মানে এনইপি চেঞ্জ হবে না কিন্তু স্ট্রাকচারটা পাল্টাবে। এবার আর কি ফিল্ড বেস ব্যাপার স্যাপারগুলো ঢুকছে, আসছে সেগুলো সেই পার্টে, কত ঘন্টার করতে হবে ক্লাস এটসেট্রা এটসেট্রা। ফিল্ড সেম যারা পড়ো তাদের ইন্টার্নশিপ করতে হবে খুব শিগগিরই, সামনেই আসছে ইন্টার্নশিপ গুলো। ইন্টার্নশিপ কমপ্লিট মানে এটা একটা আউটসোর্স করতে হবে, বাইরে থেকে ইন্টার্নশিপ করাবে, তারাই কিন্তু মার্কস দেবে। ইন্টার্নশিপ কমপ্লিট না করলে কিন্তু তোমার 5th সেম ক্লিয়ার করতে হবে, মানে 6th সেম ক্লিয়ার করতে পারবে, মানে 6th সেমে ম্যান্ডেটরিলি কিন্তু ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে। সেটা বাইরের একটা ইনস্টিটিউশন থেকে করবে, সেটা আসছে, সব কলেজগুলোতে আসছে, কেন আসবে, তোমাদেরকেও করতে হবে সবাই। ওটা কিন্তু কোর্স স্ট্রাকচারের মধ্যেই রয়েছে, 2 ক্রেডিটের একটা ইন্টার্নশিপ প্রোগ্রাম। আফটার দ্য কমপ্লিশন অফ 6 ইয়ার্স তোমাকে ওইটাকে অ্যাড করে নিতে হবে। যাই হোক, তো আমাদের এনইপির যে স্ট্রাকচার গুলো আছে সেখানে দেখবে তার 3টে পার্ট করেছিল। একটা হচ্ছে এলিমেন্টারি এডুকেশন পার্ট, ওকে, একটা হচ্ছে তোমার 9, 10, 11, 12 ওই পার্টটা, এবং আরো একটা পার্ট যেটা রয়েছে সেটা হচ্ছে হায়ার এডুকেশনের জন্য। আমি এখানে শুধুমাত্র সেই পয়েন্টগুলোকে তুলেছি যেগুলো স্টুডেন্ট সেন্ট্রিক, ওর সঙ্গে কারিকুলাম বেসিং আছে, টিচারদের কথা আছে, আরো অনেক কিছু আছে, সেগুলোকে আমি রাখিনি। প্রথমত বলছে হোলিস্টিক এন্ড মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। মানে কি আসলে কথাগুলো শুনতে খুব ভারী ভারী, কিন্তু আসলে কি বোঝে যে হোয়াট ইজ হোলিস্টিক? হোলিস্টিক মানে হচ্ছে তোমার যে বেসিক্যালি যেটা মানে টোটালিটারিয়ান একটা ওরিয়েন্টেশন থাকে, মানে তোমার সার্বিক উন্নয়ন বলতে যা বোঝায়। তার মানে পড়াশোনা শুধু ইনফরমেশন এক্সচেঞ্জ নয়, তার পাশাপাশি তোমার একটা, ওই যে বললাম যে শুধুমাত্র চক এন্ড টক মেথডে সবকিছু চলবে না, তার পাশাপাশি তোমাকে পড়তে হবে, পড়ার পাশাপাশি জিনিসপত্রগুলোকে নিয়ে জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমার চাকরি বাকরির দিকে এক্সপোজার পাচ্ছে কিনা সেটা ম্যাটার করে। তোমার সার্বিক উন্নতি হবে, তোমার মনের কথা বলে, তোমার ওই যে বললাম ভ্যালু অ্যাডেড, ধরো ফর এক্সাম্পল ভ্যালিউজ গুলোকে ইনকর্পোরেট করছে। তুমি ইএনভিএস পড়ছো, এদিকে বাড়ি যাওয়ার সময় গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে যাবে, তাহলে কাজের কাজ কিছু হয় না, তাই না? তুমি ভাবো না, তুমি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়ছো, তুমি জানছো সবকিছু, এদিকে তুমি কি করছো, আশপাশ থেকে যা পাচ্ছ প্লাস্টিক পোড়াচ্ছ বাড়িতে বসে বসে। ফ্যাক্ট তো এটা, না? মানে চেষ্টা করছে সবাই, এবার চেষ্টাটা কতটা ফলপ্রসূ হবে সেটা ম্যাটার করে শুধুমাত্র আমাদের ইচ্ছাগুলোর উপরে, যে তুমি আদৌ কি তোমার নেচারকে ভালোবাসো, নাকি আদৌ তুমি চাও কিছু ফিলান্থ্রপিক কাজ করতে, নাকি আদৌ চাও যে তোমার লিভ অ্যান্ড লেট লিভ প্রসেসে চলবে, যে আশপাশের লোকজনকে নিয়ে বাঁচবে, মানে একটা হোলিস্টিক ডেভেলপমেন্ট আমি একটা চাইবো। তো যাই হোক না কেন, আমাদের কারিকুলামের বেসিক ফ্রেমওয়ার্ক ছিল যে হোলিস্টিক ব্যাপার, এবং তার সঙ্গে সঙ্গে কি বললাম, মাল্টি ডিসিপ্লিনারি, মানে একটার সঙ্গে আরেকটা সবকিছু আর কি লিঙ্ক করতে যাবে। ওদের বলা আছে অবশ্য যে তুমি একটা কোর্সের পাশাপাশি অন্য কোর্সগুলোকেও তুমি অ্যাসোসিয়েট করতে পারো, কিন্তু সেটা কতটা হবে সেটা আমি জানি না, কিন্তু ওদের ফ্রেমওয়ার্কের মধ্যে সেই ব্যাপারটা বলা যায়। নেক্সট কি বলছে, অপটিমাম লার্নিং এনভায়রনমেন্টস এন্ড সাপোর্ট ফর স্টুডেন্টস। ওকে, লার্নিং এনভায়রনমেন্ট দেবে, তার সঙ্গে স্টুডেন্টদেরকে সাপোর্ট দেবে, ইকুইটি এন্ড ইনক্লুশন ইন হায়ার এডুকেশন। বুঝতে পারছি এগুলো শব্দগুলো শুনতে মোটো ভালো লাগছে না, আগেরটা তাও একটু কাজের মনে হচ্ছে, তো সেগুলো সেখানে কি আছে, ইকুইটি এন্ড ইনক্লুশন ইন হায়ার এডুকেশন, যাতে সবাই এখানে আসতে পারে সেই চেষ্টা করবে, প্রচেষ্টা, এগুলো এনইপিতে লেখা আছে, লেখা আছে বলেই বলছি, আমি বানি বানি বলছি। ওকে, রি-ইমাজিনিং ভোকেশনাল এডুকেশন, এটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা। ভোকেশনাল মানে তুমি জানো যে যেখানে তোমার সেই কর্মমুখী একটা দিককে নিয়ে বলে, মানে বেসিক্যালি সেই পুরোনো সময় আমরা যে বেসিক এডুকেশন পলিসি দেখেছিলাম সেইটারই একটা রিওরিয়েন্টেশন হচ্ছে বেসিক্যালি, যে ভোকেশনাল পার্টটা আছে। কোয়ালিটি একাডেমিক রিসার্চের জায়গাটা আসছে, এই রিসার্চটা কিন্তু খুব ভাইটাল একটা জায়গা, এইটা নিয়ে একটু বলা দরকার। স্টুডেন্টরা রিসার্চ বললে একটু ভয় পায়, সবাই ভাবে রিসার্চ মানেই হচ্ছে অ্যাপ্রন করে টেস্ট টিউব নিয়ে তো তাই না? এটা একটা সাইকোলজিক্যাল একটা ব্যাপার রয়েছে। রিসার্চ করছে মানেই হচ্ছে কোন একটা ল্যাবরেটরি রয়েছে, হাতে একটা টেস্ট টিউব নিয়ে ঘুরে বেড়াচ্ছে অ্যাপ্রন করে, এরকম একটা ইমেজ মাথার মধ্যে সবার আছে। কিন্তু আমাদের রিসার্চ মানে আসলে ব্যাপারটা কি বলতো, যে
তোমরা তো বেসিক্যালি যখন পড়াশোনা করো তখন কিন্তু অন্যান্য জিনিসগুলোকে আমরা ইউজ করি। ধরো তুমি কোনো ইংরেজি স্টুডেন্ট বা বাংলা স্টুডেন্ট বা হিস্ট্রি স্টুডেন্ট, তুমি কি করছো, whenever you are trying to write something, তুমি সেখানে অন্য কোনো রাইটার বা কোনো পারসন, কোনো ক্রিটিক, কারোর কথাবার্তাগুলোকে আমরা ইনকর্পোরেট করি। রিসার্চ অ্যাকচুয়ালি একটা ভিস্টাকে ওপেন করে, মানে যার মাধ্যমে তোমার কোনো ইনপুট তুমি দেবে, তোমার ইনপুট মানে যেখানে তুমি কি ভাবছো সেটা ওখানে ম্যাটার করবে, এবং বাই ক্রিয়েটিং সাম হাইপোথিসিস সেটাকে তুমি মোটামুটি ভাবে একটা মানে একটা জায়গায় পৌঁছবে যেখানে তোমার পরে অন্য মানুষজনগুলো তোমাকে রেফার করতে পারে। বুঝতে পেরেছো? রিসার্চ কিন্তু সেটাই। আজকে আমরা যা যা কিছু ইউজ করছি, এভরিথিং ইজ দ্য বাই প্রোডাক্ট অফ রিসার্চ। সবকিছু, তোমার জামা কাপড় থেকে চটি পর্যন্ত এভরিথিং, সবকিছু রিসার্চের ফল। এবার সেক্ষেত্রে আমাদের যারা বিশেষ করে হিউম্যানিটিজ এর মধ্যে রয়েছে তাদের রিসার্চ কি হয়, আমরা কি আসলে অ্যাড করতে পারি, তাই না? আমরা যেটা অ্যাড করতে পারি সেটা হচ্ছে ডাইমেনশনস। বুঝতে পেরেছো? মানে যখন তুমি কোনো কিছু একটা দেখছো, যেভাবে তুমি আলোটাকে দেখে অভ্যস্ত, যখন একটা মাঝখানে প্রিজম চলে আসছে সেই আলোটার আঙ্গিক কিন্তু পাল্টে যায়। একই রকম ভাবে যখন তুমি কোনো কিছু একটা দেখো, তুমি খুঁজতে থাকো যে তার মাঝখানে কি গ্যাপ রয়ে গেছে, যে গ্যাপটাকে তুমি তোমার দিক থেকে কাজ করতে পারো। দ্যাট ইজ অ্যাকচুয়ালি রিসার্চ। এই রিসার্চ মুখী করানোর কথাটা ভাবছে বেসিক্যালি। ক্লিয়ার? মানে এনইপি তোমাকে রিসার্চের অপশন দিচ্ছে। যারা কেপেবল এবং যারা মনে করবে যে আলটিমেটলি হ্যাভ সামথিং টু ডু, তাদের ক্ষেত্রে সেই রিসার্চের একটা অপশন কিন্তু এখানে পাওয়া যাবে। ক্লিয়ার? এটা বলে রাখলাম, এখন হয়তো বুঝতে পারবে না যারা কি লাস্টের সেমিস্টারে গিয়ে পৌঁছাবে, তখন তারা রিসার্চের দিকগুলো নিয়ে পাবে। তাহলে কি পেলে? এটা কি বললাম যে ক্যাটালাইজিং কোয়ালিটি একাডেমিক রিসার্চ ইন অল ফিল্ডস থ্রু আ নিউ ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। লাস্টের দিকে কি বলছে? গভর্নেন্স এন্ড লিডারশিপ। আমি এগুলোকে আর বেশি বিবৃত করছি না, আমি জানি এগুলো ভালো লাগছে, এগুলো কারো ভালো লাগে না। ইনফ্যাক্ট এগুলো দেখতে ঠিক আছে, কিন্তু বুঝতে গেলে অনেক সময় একটু সমস্যা কিছু হয়। তো মোটামুটি আমি আর এটাকে আর বেশি এক্সটেন্ড করছি না। তোমাদের এনইপি বেসিক্যালি অনেক ওপেনিং দিচ্ছে, যেটা তুমি পরবর্তীকালে দেখবে যে হয়তো এনইপির ফলে, মানে আমাদের এখানে কতটা হবে আমি জানি না, কিন্তু অনেক ইনস্টিটিউশনে কিন্তু ক্যাম্পাসিং হবে এরপরে। ক্যাম্পাসিং এর অপশনস কিন্তু ওপেন হয়েছে এনইপির সাথে সাথে। মানে আমরা বুঝি না এগুলো, হয়তো টিসিএস থেকে কোনো জায়গাতে গিয়ে তারা মানে প্লেসমেন্ট হচ্ছে রীতিমতো। মানে আমাদের কলকাতা এবং তার আশপাশের কলেজগুলোতে হিউম্যানিটি সেকশন থেকে পর্যন্ত ক্যাম্পাসিং হয়েছে, এগুলো আমরা দেখতে পেয়েছি পুরোপুরি ভাবে। মানে এই ওপেনিং গুলো কিন্তু আসছে। এবার যতটা নিজে ইকুইপড হতে পারবে, যতটা তুমি নিজেকে আর কি এক্সপোজ করতে পারবে এইসব ব্যাপারগুলোর ক্ষেত্রে, তত হয়তো সেই অপশনস গুলো পাবে। তুমি দেখবে জব ফেয়ার গুলো হচ্ছে। কিছুদিন আগে আমাদের চাকদা কলেজে একটা জব ফেয়ার ছিল, বড় সড়ো। বগুড়া কলেজেও হয়েছে, শ্রীকৃষ্ণ কলেজে জব ফেয়ার। ঠিক আছে, মানে অপশনস আসছে। যেটা একেবারে ব্লক ছিল সেই ব্যাপারটা কিন্তু ওপেন হচ্ছে আস্তে আস্তে। মানে আমরা জানি না, আজকে আমরা বলতে পারি না আজ থেকে 3 বছর পরে কি হবে, কিন্তু আলটিমেটলি যেটা করবে সেটা ঠিকঠাক ভাবে করবে। এটাই আমি বলতে চাইছি যে তুমি যদি ওইখানে গ্যাপ রেখে যাও, তাহলে যখন অপশনস গুলো আসবে সেটাকে নিতে পারবে না, কিছুই না। মানে অপশনস কিন্তু বারবার করে আসবে না। তোমার সামনে যখনই কোনো একটা অপশন আসবে, এটা তোমার রেসপন্সিবিলিটি যে তুমি ফার্স্ট টাইমে সেটাকে ধরবে। ওকে, যার জন্য ফাঁকিবাজি একটু বাদ দিয়ে কমিয়ে টমিয়ে, আমি বুঝতে পারি তোমরা প্রচুর ব্যস্ত আর কি, কিন্তু তার মধ্যে মধ্যে অল্প সময় বার করে একটু পড়াশোনা করো, কিন্তু যেটুকু করবে আর কি ঠিকঠাক ভাবে করবে, এটাই বলতে চাইছি। বুঝতে পেরেছো? আর ক্লাসেস গুলো রেগুলারলি করো, কলেজে এসো। হ্যাঁ, এবং কারণটা তো আমি দেখিয়ে দিলাম কেন। যদি কলেজ একবার মনে করে তোমাকে মার্কস দেবে না, তাহলে কিন্তু সেই জায়গাগুলো রয়েছে পরিষ্কার। ঠিক আছে, এটা কিন্তু একটা ফ্যাক্ট, মানে বড়সড় জায়গা, হ্যাঁ, যেটা কিন্তু 1 নাম্বার 2 নাম্বারের জন্য সব কত কিছু হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। সেখানে 140 মার্কস যদি বাদ চলে যায় তাহলে কি হতে পারে বুঝতে পারছো। হ্যাঁ, বুঝতে পারবে। আপনাদের কম্পিটিশন 6 সেমিস্টার আর 7 সেমিস্টার যখন অ্যাপিয়ার করবে, তখন যদি 55% ক্রস করে যায়, মানে মোটামুটি ভাবে যদি কিউমুলেটিভ ধরি আমরা, তখন এসজিপিএ থাকবে। তখন যদি ওরা 6.2 ক্রস করবে, তারপরে ওরা রেটে বসতে পারবে। আর কোনো কোয়ারি, কারোর কোনো প্রশ্ন, যা ইচ্ছা জিজ্ঞেস করতে পারবে, একদম ফিল ফ্রি টু আস্ক। প্রত্যেকদিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে না, সুতরাং টেক ইউর টাইম। যদি কোনো প্রশ্ন থাকে বলো, তাহলে হয়ে গেল এই অবধি। আমি টাইমে আছি দাদা? বুঝতে পারছো আজকের গুরুত্বটা? হয়তো এখন বুঝতে পারছো না, হয়তো 1 বছর পরে বুঝবে। এমন যেন না হয় ইটস টু লেট।
ফিফথ সেমিস্টারে M1 M2 দুটো তো আলাদা সাবজেক্ট হচ্ছে, তো ওটা কি একই দিনে একই সাথে এক্সাম হবে? এক্সাম আলাদা, মাইনর 1 মাইনর 2 হিসেবে আলাদা শিডিউল করবে। আলাদা দিনে হতে পারে। এটা না আমরা জানি না আপনারা রুটিন কিভাবে করেছেন। অ্যাকচুয়ালি রুটিনেও কিন্তু দুটো আলাদা স্তর হবে, কারণ ধরে নেওয়া যাক কোন একজন স্টুডেন্টের মাইনর 1 এ তার হাতে হিস্ট্রি আছে, অন্য একজন স্টুডেন্টের মাইনর 2 তে হিস্ট্রি আছে। এবার যদি আপনি হিস্ট্রি ক্লাসটা এক জায়গায় রাখেন তাহলে কিন্তু সেই স্টুডেন্টটা তো সেই সময় অন্য ক্লাস থাকার কথা, যার জন্য দুবার করে পড়াতে হতে পারে আপনাদের। অ্যাজ মাইনর 1 একই সিলেবাস কিন্তু, এবং অ্যাজ মাইনর 2 মানে শিডিউলটা রুটিন এরকমই হবে। আমরা ওইভাবেই করেছি যে মাইনর গুলো এমনভাবে অফার করেছি যে যাতে আমাদের টুয়াইস, কারণ ওই ব্যাপারটা যেন না আসে। না আমাদের যেমন আমাদের সব ওপেন করা ছিল, না আমরা সব ওপেন করিনি, আমাদের দুবার করে দেওয়া হয়েছে, দিতে হয়েছে যে মাইনর 1 এর ক্লাস একসঙ্গে মাইনর 2 একসঙ্গে। এটা আরো মারাত্মক, কারণ আমাদের যেহেতু সায়েন্স সেকশন আছে কলেজে, ওদের প্র্যাকটিক্যাল আছে তো, এবং সেই প্র্যাকটিক্যাল শিডিউলটাও ডিফারেন্ট ফেলতে হয়েছে। আর কোনো কোয়েরি? মানে কি প্রশ্ন করবে এটাই কোয়েরি অ্যাকচুয়ালি। হ্যাঁ এটাই কারণ এটা হচ্ছে মানে আমরা এখন প্রেজেন্ট আছি, মানে ওদের আমি একটু নেগেটিভ কথাই বলছি যে ম্যাডাম ধমক দিয়েছেন বলে আমরা অনেকে এই মুহূর্তে রয়েছি, এটা আমাদের কম্পালশনের জন্য আমরা আছি। কিন্তু তোমরা বুঝতে পারছো না যে আজকে যা যা তোমরা শুনছো বা পরে স্যার বলবেন সেইটা এখন এই মুহূর্তে মনে হচ্ছে কি জানে কি হচ্ছে, কিন্তু কদিন পরেই দেখবে এই প্রশ্নগুলো নিয়ে আমাদের কাছে আসবে, তখন ধরে না আমরা আর যাবো না। একই প্রশ্ন যখন বারবার আসতে থাকবে তখন আমরাও তাই একজন এক্সপার্ট যখন এসছেন তার থেকে শুনে নাও, বুঝে নাও। সেটা এই কারণেই আমরা বিভিন্ন সময় রিসোর্স পার্সনদের আনছি, এক্সপার্টদের আনছি, যাতে করে অনেক সময় হয়তো আমাদেরকে তোমরা গুরুত্ব দাও না, কিন্তু অন্য কলেজের কোনো রিসোর্স পার্সন এলে তোমরা ভাবো যে নো দ্যাট পার্সন ইজ মাচ মোর নলেজেবল মনে হয় তোমাদের। আমরা সেইটাই চেষ্টা করছি যে তোমরা নাও, আমরা তোমাদের জন্য আছি। যে কোনো কলেজ থেকে, আমরা বিভিন্ন কলেজ থেকে আমরা এই কারণে রিসোর্স পার্সনদের আনছি। স্যার প্লিজ কন্টিনিউ। না হয়ে গেছে আমার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমার আগেরটুকু হয়ে গেছে বলো। হয়ে গেছে, আচ্ছা আমি মিস করে। সেমিস্টার 1 এ তোমরা কি কি পড়ছো দেখো তো, বুঝতে পারছো না? মেজর কোর্স কটা? মেজর কোর্স একটা, মাইনর কোর্স 1 কোর্স অফ মাইনর 1 4 ক্রেডিটস, মেজর কোর্স 6 ক্রেডিটস, স্কিল এনহান্সমেন্ট 1 কোর্স 3 ক্রেডিটস, এটা রিলেটেড টু মেজর সাবজেক্ট, ভ্যালু অ্যাডেড কোর্স 1 course 4 credits ENVS, right? MDC course 1 course 3 credits. Total credit কত হলো? 6 4 3 4 3 কত হলো? 20। পাঁচটা পেপার তোমাকে পড়তে হবে। এই পাঁচটা পেপারের মধ্যে ভ্যালু অ্যাডেড কোর্স এবং MDC এই পরীক্ষাগুলো তোমাদের কলেজে হবে। এই দুটো 4 আর 5 MCQ পরীক্ষা হবে, কলেজে হবে। আমি সেই নাম্বারিংটা তো আসছি পরে। বাকি যে তিনটে মেজর কোর্স, মাইনর কোর্স এবং স্কিল এনহান্সমেন্ট, এই তিনটে তোমার অন্য কলেজে সিট করবে, সেখানে কি পরীক্ষা দিতে হবে।